আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতে চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। শুধু নির্বাচন নয়, সংস্কার ও বিচারে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার, দায়িত্ব পালন করতে না পারলে থাকাটা অপ্রাসঙ্গিক মনে করেন পরিবেশ উপদেষ্টা। 3 উপদেষ্টা স্বেচ্ছায় পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে পদত্যাগ করাতে বিএনপির আহ্বান, সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত না করার তাগিদ। দলগুলোর সাথে বসে দ্রুত জাতীয় নির্বাচন দিতে বিশ্লেষকদের পরামর্শ, কমিশন পুনর্গঠনের দাবি যৌক্তিক নয় মন্তব্য। বাজেটের অঙ্ক মেলাতে হিমশিম খাচ্ছেন বললেন অর্থ উপদেষ্টা। তরুণ অর্থনীতিবিদরা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে আশা। এবং বাংলাদেশ থেকে ৩১,০০০-এর বেশি হজ যাত্রী এখনো সৌদি আরব যেতে পারেননি, এজেন্সিগুলোর গাফিলতিকে দুষছে হজ অফিস। এছাড়াও লিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে ট্রিপল ই কার্নিভালের আয়োজনের খবর। Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলেন প্রিয় দর্শক। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, শুধু নির্বাচন করার জন্য সরকার দায়িত্ব নেয়নি, সংস্কার ও বিচারেও অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার, দায়িত্ব পালন করতে না পারলে থাকাটা অপ্রাসঙ্গিক মনে করেন পরিবেশ উপদেষ্টা। শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেছেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন হবে। এই সময়সীমার বাইরে একদিনও যাওয়ার সুযোগ নেই। সৈয়দ মাদি অদিতের রিপোর্ট। 2024-এর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকে বিভিন্ন দাবি দেওয়া আদায়ে সড়ক অবরোধ করে আন্দোলনের ডাক দেয় একাধিক দল ও সংগঠন। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ প্রাণীবিদ্যা সমিতির 24তম জাতীয় সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা জানান, সরকার দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা হচ্ছে প্রতিদিন। আমরা পারফর্ম করতে পারছি কিনা আমাদের বিবেচনায় বিবেকে ওইটাই একমাত্র চাপ। এর বাইরে আর কোনো চাপের জন্য ধর আপনি এখন এক জায়গা থেকে আরেক জায়গায় মিটিংয়ে যাবেন, সচিবালয় থেকে যমুনা মিটিংয়ে যাবেন, যেতে পারবেন না, রাস্তা বন্ধ। কেন রাস্তা বন্ধ? সেটা তো আসলে অনেক সমস্যা এরকম আছে যেটা আলাপ আলোচনা করলেই হয়তো করা যায়। তো চাপ হচ্ছে আমাদের নিজেদের পারফরমেন্সের চাপ, যে আমরা পারফর্ম করতে পারছি কি পারছি না। যে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যা নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কিনা। প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে উপদেষ্টা পরিষদে এই নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের 3টা মোটা দাগের দায়িত্ব, এবং 3টাই কঠিন কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরও 2টা দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের 3টা দায়িত্ব পালন করার জন্য, এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা, যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব, যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে, আমরা সকলে মিলে এটা চিন্তা করছি। ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে জাতীয় নির্বাচন অবশ্যই হবে বলেও জানান তিনি। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা।
অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা স্বেচ্ছায় পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে তাদের পদত্যাগ করানোর আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করলে অন্তর্বর্তী সরকারকে আরও অস্থিরতার মধ্যে পড়তে হবে। অনতিবিলম্বে এই 3 জনকে উপদেষ্টা পরিষদ থেকে আপনি চিঠি দিয়ে দেন, অনুরোধ করেন তারা যেন নিজেই পদত্যাগ করে, নাহলে 3 জনকে এই উপদেষ্টা পরিষদ থেকে আপনাকে বিদায় করতে হবে। বাংলাদেশে অবিলম্বে মানুষের আশার একটি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। দলীয় পক্ষপাতের প্রমাণ ছাড়া নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি যৌক্তিক নয় উল্লেখ করে বিশ্লেষকরা বলেছেন, নতুন করে ইসি গঠন করলে ডিসেম্বরে জাতীয় নির্বাচন করা সম্ভব হবে না, এমনকি স্থানীয় সরকার নির্বাচন আগে করতে গেলেও পেছাবে জাতীয় নির্বাচন। নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান চ্যানেল আইকে এসব কথা বলেন। নাজিব বেগের রিপোর্ট। নির্বাচন কবে নাগাদ হবে এই ইস্যুতে যখন আলোচনা সর্বত্র, তখন গেল বুধবার নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে মাঠে নামে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাদের অভিযোগ, বিএনপির হয়ে কাজ করছে নির্বাচন কমিশন, এমনকি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় দলটি। জাতীয় নির্বাচনের সময় নিয়ে যখন বিভিন্ন মহলে আলোচনা, তখন ইসি নিয়ে এমন আপত্তিকে যথাযথ মনে করছেন না বিশ্লেষকরা। কমিশন যখন নিয়োগ দেওয়া হলো তখন কিন্তু এক ধরনের কনসেনসাস ছিল, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এবং যারা ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিল এই আন্দোলনের সঙ্গে, তাদের কাছ থেকেও নাম নেওয়া হয়েছিল। যেহেতু এক ধরনের কনসেনসাস ছিল, কাজে এটা নিয়ে আপত্তি করা ঠিক না। একই সঙ্গে এখন যদি নতুন করে কমিশন নিয়োগ দেওয়া হয় তাহলে এটা কয়েক মাস সময় লাগবে। ডিসেম্বরে নির্বাচন কোনোভাবেই আয়োজন করা সম্ভব হবে না। স্থানীয় সরকার নির্বাচন আগে করলে সংঘাত বাড়তে পারে, এমন মত বিশ্লেষকদের। এই ধরনের একটা ক্যাওয়াটিক সিচুয়েশনের পরে স্থানীয় সরকার নির্বাচন করতে যেয়ে সরকার নিজেরই অনেক বিতর্কিত করে ফেলবে, কারণ প্রচুর হতাহত হতে পারে। নির্বাচন অনিশ্চিত হওয়ার লক্ষণ আছে, অনিশ্চিত করা যাবে না যদি এই দেশকে বাঁচাতে চান। আইন শৃঙ্খলার অবনতি, প্রতিদিন যে মানুষের রাস্তায় উপস্থিতি, সরকারের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা, এগুলো তো এই ধরনের সরকার পায় না। এই ধরনের একটা কর্তৃত্ববাদের পতনের পরে যে অন্তর্বর্তী সরকার আসছে, সেই সরকারের তো এত সমালোচনা হওয়ার কথা না। যথাসময়ে জাতীয় নির্বাচনের জন্য স্টেক হোল্ডারদের সাথে নিয়ে করণীয় নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজধানীতে অর্থনীতি অলিম্পিয়াডের জাতীয় আয়োজনে তিনি বলেন, বাজেটের অঙ্ক মেলাতে যথেষ্ট হিমশিম খাচ্ছেন। সমাজের একটি শ্রেণীর ভোগবাদী চরিত্র তাকে আশাহত করেছে বলে উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। তরুণ অর্থনীতিবিদরা আগামীর পৃথিবীতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, সেই আশার কথা বলেন বিশিষ্টজনেরা। রিজভি নওয়াজের রিপোর্ট। বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের আয়োজনে অর্থনীতি শিক্ষা দেশ গড়া দীক্ষা স্লোগানে অর্থনীতি অলিম্পিয়াডে প্রায় 20,000 শিক্ষার্থী অংশ নেয়। 17 মে অনলাইনে প্রতিযোগিতার পর বাছাই 500 শিক্ষার্থী রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অডিটোরিয়ামে জাতীয় আয়োজনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। আগামী দিনের অর্থনীতিবিদদের প্রায়োগিক এবং ব্যবহারিক বিভিন্ন বিষয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন ব্যাংকাররা। এক্সপোর্ট বাড়ছে, রেমিটেন্স বাড়ছে, ব্যাংকের এই ব্যাংকগুলিতে চলে অন্য এটা যে বন্ধ, এই বন্ধটুকুই একটা চলে, এটা যে নতুন টাকা পাচারটা বন্ধ, এটা নিজে ইটসেলফ ইজ এ বিগ বিজয়। বাংলাদেশে আমার কাছে এখন প্রতিনিয়ত অনেক কল পাই এই ব্যাংকের থেকে, 2 লক্ষ টাকার চেক কমানো হচ্ছে না, 1 লক্ষ টাকার চেক কমানো হচ্ছে না, বিকজ যেই লোকগুলো যে ব্যাংকের সিলেক্ট করে টাকা দিন তাদের কাছে মুখ্য ব্যাপার ছিল ইন্টারেস্ট, মূলধনটা ইন্টারেস্ট ছিল না। আমি জানতাম যে একটা কোন ব্যাংকে টাকা রাখবো, টাকা রাখতে যে ব্যাংকে কি কি জিনিস দেখে নিতে হবে আমাকে। অর্থনীতির জ্ঞান করছেন, টেকনোলজি নলেজও আছে। আমি আশা করি যে আমাদের ফিউচার লিডার নট অনলি ইন বাংলাদেশ, আমি বাংলাদেশের কথা বলবো না, আমি বলবো যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে শুরু করে ইউএন থেকে শুরু করে আইএমএফ থেকে শুরু করে আপনারা নেতৃত্ব দেবেন। অর্থনীতির টানাপোড়েনগুলো তুলে ধরেন অর্থ উপদেষ্টা। আপনারা ভালো থাকবেন, সুস্থভাবে দেশের জন্য একটু ইচ্ছে করুন।
আর আমাদের জন্য একটু এখন আমরা অনেক চ্যালেঞ্জের ভিতরে আসতে দেরি হয়েছে, কারণ আছে সকাল থেকে আমার অনেক রকম ডায়নামিক্স, সেটা শুধু অর্থ মন্ত্রণালয় না নানা রকম ব্যাপারে তৈরি করতে হয়, সেটা এখন আবার যাই হোক, তবে সবার ভালোর জন্য কাজ করছে এবং বাংলাদেশ হ্যাজ এ ভেরি গুড রেপুটেশন। আয়োজকরা জানান, জাতীয় পর্বের মূল্যায়নে সেরা 50 জনকে নিয়ে সপ্তাহব্যাপী ক্যাম্পিংয়ের পর বেছে নেওয়া হবে সেরা 5 জনকে। সেই 5 জন আজারবাইজানের বাকুতে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অলিম্পিয়াডে অংশ নেবেন। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ভরা মৌসুমেও চালের দাম আশানুরূপ কমছে না। মিনিকেট ছাড়া বাকি চালের দাম কমার হার খুবই কম, এজন্য কর্পোরেট কোম্পানিগুলোকে দায়ী করেছেন চাল ব্যবসায়ীরা। পরাগাজীবের রিপোর্ট। আগে থেকেই অস্বাভাবিক বেড়ে থাকা চালের দাম মৌসুমে অনেকটাই কমে যাবে এমন আশা ছিল ভোক্তাদের, কিন্তু ভরা মৌসুমেও চালের দাম কমেছে খুবই কম। চাল ব্যবসায়ীরা জানালেন, শুধু মিনিকেট চালের দাম কমেছে কেজিতে প্রায় 10 টাকা, ব্রি 28 চালের দাম কমেছে কেজিতে 3 থেকে 5 টাকা। বাকি চালের দামে কোনো সুখবর দিতে পারেননি তারা। পার কেজিতে 10-12 টাকা মিনিকেটটা কমছে, আর 28টা কোয়ালিটি বুঝে 1-2 টাকা কমছে। আর অন্য চালগুলো এখনো আগের দামে আছে, নাজির চাল বলেন, পলা চাল বলেন, ওই কাঠারি বুক, ওগুলো সব আগের দামে আছে। মিনিকেট চাউল মনে করেন যে প্রায় 85-86 টাকা হয়ে গেছিল, এখন মনে করেন ভালো মানের মিনিকেট 75-76 টাকা, তাহলে কেজিতে 8-10 টাকা। তাহলে না, চাউল তো সব চাউল তো আর একরকম হয় না, কারণ এক একটা সিজন না 28 তেমন কমে নাই, মিনিকেটটা বেশি কমছে। মৌসুমেও চালের দাম কেন কমছে না প্রশ্ন ছিল চাল ব্যবসায়ীদের কাছে। কোম্পানিগুলি মনে করে চালটা মজুত করে রাখে, ধানটা ওনাদের কাছে 1 বছরে কিনে রাখে, এটার দাম ধীরে ধীরে ওনারা হাতে নিয়ে তারপর দামটা ধীরে ধীরে বাড়ায়, যে পর্যন্ত ওনাদেরকে বাজার থেকে না সরাবে। আগে যখন মনিটরি ব্যাংক করছে, ছোট ব্যাগ করা হয়েছে, এখন তারা বড় ব্যাগ করে, এই জন্য চালের দামটা কমে না। যদি আগের ভাবে আসে তাহলে চালের দাম কমবে, আর নাহলে এইভাবে থাকবে। চালের দাম নিয়ে হতাশা আছে ভোক্তাদের মাঝে। কোম্পানির নীতি হলে তো আগে সরকারের খেয়াল করতে হবে, নাহলে তো কোম্পানির মধ্যে চলবে। বাকি নিত্যপণ্যের দাম অনেকটাই স্থিতিশীল থাকায় চালের দাম নিয়ে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান ভোক্তাদের। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ থেকে এখনো 31,000-এর বেশি হজ যাত্রীর হজে যাওয়া বাকি, অথচ এবছর হজে যাওয়ার জন্য সময় আছে আর মাত্র 9 দিন। হজ অফিস বলছে এজেন্সিগুলো তাদের সুবিধার জন্য গেল 15 দিনে তেমন হজ যাত্রী পাঠায়নি, যে কারণে শেষ মুহূর্তে বাড়তি চাপ নিতে হচ্ছে তাদের। চক্রমালিথার রিপোর্ট। ফরিদপুরের ভাঙা থেকে এসেছেন স্কুল শিক্ষক বেলায়েত হোসেন, যিনি মাদারীপুরের রাজৈর ইসুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে 2023 সালে অবসরে গেছেন। ভেবেছিলেন অবসরের টাকা দিয়ে হজে যাবেন, কিন্তু অবসরের টাকা তুলতে না পেরে জমি বিক্রি করে স্ত্রী সহ হজে যাচ্ছেন তিনি। রিটায়ারমেন্টের টাকা এবছর পাইনি, এবছর কোনো সুযোগই দেয় নাই। ওই যে রিটায়ারমেন্টের টাকা সবাই আশা করে রিটায়ারমেন্টের টাকা নিয়ে নিজের টাকা নিয়ে যাব, সেটা তো আমার ভাগ্য হয় নাই। বাংলাদেশ থেকে এবছরের হজ যাত্রা শুরু হয় 29 এপ্রিল। প্রথম দিকে হজ ফ্লাইটগুলো পূর্ণ যাত্রী নিয়ে সৌদি আরব গেলেও মাঝখানের দিনগুলোতে যাত্রীর অভাবে এয়ারলাইন্সগুলো তাদের অনেক ফ্লাইট বাতিল করেছে। এর জন্য সৌদি আরবের বিভিন্ন এয়ারপোর্টে বাতিল হয়েছে বাংলাদেশের এবছরের হজ ফ্লাইটের স্লট, যে কারণে সৌদি আরবের কাছ থেকে আরও স্লট নিতে হয়েছে শেষ সময় এসে। আগামী দিনে যে আমাদের হজ যাত্রীরা এখনও যেতে পারেননি বা যারা যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে, সেই অনুযায়ী কিন্তু আসলে ইতিমধ্যেই স্লট পুনর্বিভাজন করা হয়েছে এবং বিমানের কিছু ফ্লাইটও বাড়ানো হয়েছে। বিশেষত বিমানের ক্যাপাসিটির বাইরে যে 2000 হজ যাত্রী ছিল, তারা ইতিমধ্যেই সেটি সারেন্ডার করেছে এবং সেই 2000 হজ যাত্রী সৌদি এয়ারলাইন্স 1400 এবং ফাইনাস এয়ারলাইন্স 600 হজ যাত্রী পরিবহন করবেন এবং সেভাবে সকল হজ যাত্রীর পরিবহন ব্যবস্থাকে আসলে নিশ্চিত করা হয়েছে। হজযাত্রী না নিয়ে গোপনে পালিয়ে যাওয়ার সময় সামস ট্রাভেলসের মালিক মৌলানা সাদাত হোসেনকে ইমিগ্রেশন থেকে আটক করা হয়েছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনের জন্য দায়িত্ব নেয়নি, মোটা দাগে এই সরকারের 3টি দায়িত্ব।
সেগুলো হলো সংস্কার, বিচার এবং নির্বাচন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণী বিদ্যা সমিতির 24তম জাতীয় সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। পরিবেশ উপদেষ্টা বলেন, অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে সরকার এতদূর এসেছে। সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের উপর রাজনৈতিক ঐক্য গড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে না পারলে উপদেষ্টারা নিজ নিজ কাজে ফেরত যাবেন বলেও জানান পরিবেশ উপদেষ্টা। আমরা সীমানা চিহ্নিতকরণের কাজটা শুরু করে দিয়েছি। মধুপুরের এই ইউক্যালিপটাস এগুলো সরিয়ে আমরা এবং শাল এবং সহযোগী বৃক্ষ আমরা নিয়ে আসব। ওখানে সরকারি বেসরকারি সামরিক যত স্থাপনা আছে তাদেরকে বলবো যে আপনারা সরে যান। তো আমরা এবার একটা উদ্যোগ গ্রহণ করেছি যে আমরা ময়ূর প্রকৃতিতে ছাড়বো, কিন্তু বললেই ছাড়া যায় না, আপনারা সকলেই জানেন there is a protocol। তো আমরা 24 তারিখে মধুপুরে যে ওইখানকার বন নির্ভর গারো সম্প্রদায়কে তাদের বিরুদ্ধে বন বিভাগের যে হয়রানিমূলক মামলাগুলো আছে সেগুলো প্রত্যাহারের ঘোষণা দেব। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতির পরে আরো জানিয়ে ফিরছি। গাজায় অনাহারে মারা গেছে 29 শিশু সহ অনেক ফিলিস্তিনি, মৃত্যু ঝুঁকিতে আরো অনেকে। উত্তর গাজায় ইসরায়েলি হামলায় অর্ধশত মানুষের প্রাণহানি। উত্তর গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 50 ফিলিস্তিনি নিহত ও অনেকে নিখোঁজ রয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 53,762 জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কয়েকদিনে 29 জন শিশু সহ বেশ কিছু ফিলিস্তিনি অনাহারজনিত কারণে মারা গেছেন। এছাড়া হাজারো মানুষ অনাহারে মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছেন। অব্যাহত ইসরায়েলি হামলায় গাজায় 94% হাসপাতাল ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। সম্মেলনে গাজাবাসীর প্রতি দয়া দেখাতে ইসরায়েলের প্রতি অনুরোধ জানিয়েছে সংস্থাটির প্রধান তাদ্রুস আধাম গেব্রিয়েসুস। এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননের উত্তর ও দক্ষিণে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে এক লেবানিজ নিহত হয়েছেন। এ পর্যায়ে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে শীঘ্রই আসছে নতুন অরিজিনাল ওয়েব ফিল্ম পার্টি। ওয়েব ফিল্মে অভিনয় করেছেন হালের তারকা অভিনেতা জুনায়েদ যোগবাদী, লামিমা লাম, সাদ সালমি সহ অনেকে। খালেদ সজীব এবং প্রযোজনায় ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন রিয়াদ মাহমুদ। শীঘ্রই আই স্ক্রিনে মুক্তি পাবে এই ওয়েব ফিল্ম। নিটল টাটা বিশেষ সংবাদ। সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হচ্ছে ট্রিপল ই কার্নিভাল। সপ্তাহব্যাপী এই কার্নিভালে রয়েছে সরকার, আইডিয়া কনটেক্সট, ফটোগ্রাফি কন্টেস্ট সহ সাংস্কৃতিক আয়োজন। উদ্ভাবনী চিন্তার প্রসার ঘটানোয় কার্নিভালটির আয়োজন করেছেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ট্রিপল ই বিভাগের শিক্ষার্থীরা। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। বিভিন্ন রকমের যে ইনোভেটিভ যে ব্যাপারগুলো ছিল সেগুলো আসলে আমাদের সাউথ ইস্ট ইউনিভার্সিটি সবসময় করে থেকে তারই ধারাবাহিকতার একটি অংশ ছিল আমাদের এই সাউথ ইস্ট ত্রিপলি ক্লাবের যে ত্রিপলি কার্নিভাল সেটি। প্র্যাকটিক্যাল কাজগুলো তারা করার সুযোগ পেয়েছে, এর মাধ্যমে তারা যেহেতু নতুন নতুন জিনিস শিখেছে এবং সেই নলেজটা তারা ব্যবহার করেছে বিভিন্ন কাজে। এ পর্যায়ে কৃষি সংবাদ। উত্তরের জেলা পঞ্চগড়ের বিস্তীর্ণ এলাকা এবার বাণিজ্যিকভাবে মরিচের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বেশিরভাগ জমিতে মরিচের ফলন ভালো হয়েছে। ছিল না মরকের প্রাদুর্ভাব, তবে আশানুরূপ দাম না পাওয়ায় কিছুটা হতাশ হয়ে পড়েছেন চাষিরা। দেখবেন প্রকৃতি সংবাদ।
ফুলে ফুলে রঙিন হয়ে উঠেছে পাহাড়ি কন্যার রাঙামাটি। কৃষ্ণচূড়া, সোনালু, জারুল ও কনকচূড়ার বর্ণিল বৃক্ষরাজি। গ্রীষ্মের গরমেও বাহারি ফুল স্বস্তি দেয় পথচারী, পর্যটক এবং প্রকৃতিপ্রেমীদের। রাঙামাটিকে নান্দনিক ফুলের নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চলতি বছরে জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে 0% নামিয়ে এনেছে জার্মান কাউন্সিলর অব ইকোনমিক এক্সপার্টস SVR। এর আগে 0.4% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল সরকারি পরামর্শক সংস্থাটি। অর্থনীতিবিদদের সমন্বয়ে গঠিত 5 সদস্যের এই বোর্ডে 2025-2026 সময়ে জার্মান অর্থনীতির জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস হালনাগাদ করেছে। চলতি বছরে 0 প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হলেও আগামী বছর জার্মান অর্থনীতি 1% সম্প্রসারণ হবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। তারা বলছে নতুন 50,000 কোটি ইউরো অর্থনৈতিক প্যাকেজ নির্মাণ ও যন্ত্রপাতি বিনিয়োগ ও সরকারি ব্যয় বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে। সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরো জানিয়ে ফিরছি। প্রথমবারের মতো পেশাদার ফুটবল লিগ BPL এ মামুনুল স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন। ব্রাদার্সের সঙ্গে 3-3 গোলে ড্র করেও সাদা কালোদের শিরোপা উল্লাস। দশ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশ করছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। সমাবেশে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন, শ্রমিক ছাঁটাই বন্ধ, বকেয়া পরিশোধ, যৌন হয়রানি মুক্ত কর্মপরিবেশ, মাতৃত্বকালীন ছুটি সবেতনে 6 মাস করা সহ 10 দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির নেত্রী তসলিমা আক্তারের সভাপতিত্বে সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক অধিকার আন্দোলনের নেতারা বক্তৃতা করেন। ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল। আহ্বায়ক সাদিকুর রহমান সাদেকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব, সদস্য সচিব মশিউর রহমান রনি সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানান তারা। 7 দফা দাবিতে তৃতীয় দিনের মতো সারা দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। বিদ্যুৎ সেবা চালু রেখে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচিতে যোগ দিয়েছেন সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। বুধবার সকাল থেকে টানা অবস্থান ধরে রেখেছেন তারা। বৈষম্য বিরোধী কর্মকর্তা কর্মচারীদের ব্যানারে কর্মসূচিতে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন, চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীদের চাকরিতে পুনর্বহাল এবং মামলা প্রত্যাহার, অনিয়মিতদের নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য ও স্লোগান দেন বক্তারা। পল্লী বিদ্যুতের চেয়ারম্যানের অপসারেরও দাবি জানান তারা। বাগেরহাটের মোংলায় জীবাশ্ম জ্বালানি নয়, একমাত্র নবায়নযোগ্য জ্বালানি রুখতে পারে জলবায়ু পরিবর্তন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। মোংলা সরকারি কলেজ মিলনায়তনে ধরিত্রী রক্ষায় আমরা ওয়াটার কিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটার কিপারের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বাংলা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ডক্টর অসিত বসু। প্রতিযোগিতায় একাদশ শ্রেণীর মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। জানাবো খেলার খবর। বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের 23 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ঘরোয়া লিগের শিরোপা উঠল মামুনুল স্পোর্টিং ক্লাবের হাতে। বিপিএল ফুটবলে মাঠে নামার আগে ট্রফি নিশ্চিত হলেও উল্লাসের জন্য হোম ম্যাচকেই বেছে নিয়েছিল ঐতিহ্যবাহী সাদা কালোরা। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে এদিন জয় পায়নি বর্তমান চ্যাম্পিয়নরা। জামাল ভুঁইয়া ব্রাদার্সের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত 3-3 গোলে ড্র করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়নরা। সাদা কালো জার্সিধারীদের হয়ে জোড়া গোল করেছেন মালির ফরওয়ার্ড সোলেমান দিয়াবাতে। 87 মিনিটে বদলি ফুটবলার জুয়েল রানার গোলে হার এড়ায় ব্রাদার্স। তবে শিরোপা উদযাপনে কোনো কার্পণ্য করেনি মোহামেডানের ফুটবলাররা। 2007 থেকে পেশাদার ফুটবলের যাত্রা শুরু হলেও এই প্রথম বিপিএল ফুটবল লিগের টাইটেল জিতল মতিঝিল পাড়ার ক্লাবটি। লিগের শেষ ম্যাচে 29 মে মোহামেডানের প্রতিপক্ষ ফকিরাপুল ইয়াং।
ফুটবলের আরও খবর, রাতে নিষ্পত্তি হতে পারে এ মৌসুমে ইটালিয়ান লিগের শিরোপা। সিরি আ এর 38তম ও শেষ রাউন্ডে নাপোলি নিজেদের মাঠে খেলবে কোমোর বিপক্ষে এবং ইন্টার মিলান খেলবে পারমার মাঠে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে লিগ শিরোপা জয়ের সুযোগ ইন্টার মিলানের সামনে। 38তম রাউন্ড শেষে যদি ইন্টার ও নাপোলির পয়েন্ট সমান হয় তবে প্লে অফের মাধ্যমে নিষ্পত্তি হবে লিগ শিরোপা। নাপোলি ও ইন্টারের মধ্যে পয়েন্ট ব্যবধান মাত্র 1। 37 ম্যাচে 79 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নাপোলি, সমান ম্যাচে 78 পয়েন্ট ইন্টারের। নাপোলি জিতলেই শিরোপা তাদের, আর যদি নাপোলি পয়েন্ট হারায় আর ইন্টার জেতে তাহলে শিরোপা যাবে ইন্টারের ঝুলিতে। আরও একটি দুর্দান্ত মৌসুম পার করে দলকে লিগ শিরোপা জেতানোর পুরস্কার গ্রহণ করলেন ইংলিশ ক্লাব লিভারপুলের মিশরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহ। ইংলিশ স্পোর্টস ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন প্রবর্তিত বর্ষসেরা ফুটবলের ট্রফি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে সালার হাতে। 32 বছর বয়সে লিভারপুলের আক্রমণ ভাগের সেরা অস্ত্র সালাহ ক্যারিয়ারের তৃতীয়বার জিতলেন এই ট্রফি। মিশরীয় ফুটবল তারকার হাতে বিজয়ীর ট্রফি তুলে দেওয়ার অনুষ্ঠানে ছিলেন ইংলিশ ফুটবলার রাইটার্স অ্যাসোসিয়েশনের প্রধান জন ক্রস ও লিভারপুল লিজেন্ডস ইয়ান রাশ। এবার ইংলিশ প্রিমিয়ার লিগে সালাহ অল রেডসের হয়ে 28 গোল করেছেন। অ্যাসিস্টে ছিলেন 18 গোলে। নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউ ক্যাসেলের সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাকের গোল সংখ্যা 23। শেষ রাউন্ডে গোল করে সালাহকে টপকে ইসাকের সর্বোচ্চ গোলদাতা হওয়া অনেকটাই কঠিন। ভোটাভুটিতে 90% ভোট পেয়ে বর্ষসেরা পুরস্কার জেতা প্রমাণ করে এবারের ইংলিশ মৌসুমে কতটা দাপট দেখিয়েছেন সালাহ। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। শুধু নির্বাচন নয়, সংস্কার ও বিচারেও অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার। দায়িত্ব পালন করতে না পারলে থাকাটা অপ্রাসঙ্গিক মনে করেন পরিবেশ উপদেষ্টা। 3 উপদেষ্টা স্বেচ্ছায় পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে পদত্যাগ করাতে বিএনপির আহ্বান। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত না করার তাগিদ। দলগুলোর সাথে বসে দ্রুত জাতীয় নির্বাচন দিতে বিশ্লেষকদের পরামর্শ। কমিশন পুনর্গঠনের দাবি যৌক্তিক নয় মন্তব্য। বাজেটের অঙ্ক মেলাতে হিমশিম খাচ্ছেন বললেন অর্থ উপদেষ্টা। তরুণ অর্থনীতিবিদরা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে আশা। এবং বাংলাদেশ থেকে 31,000-এর বেশি হজযাত্রী এখনো সৌদি আরব যেতে পারেননি। এজেন্সিগুলোর গাফিলতিতে দুষছেন হজ অফিস। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল ionline.com-এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।